নমস্কার। আবারও এসে গেছি ইউথ আড্ডায়, আর আবারও এসে গেছি দুই হুজুরের গপ্প নিয়ে। আর তোমরা এতদিনে সবাই জেনে গেছো, দুই হুজুরের গপ্পতে আমাদের নতুন নতুন অতিথিরা আসেন, তাদের কাছ থেকে আমরা নানা রকম গল্প, কবিতা ইত্যাদি শুনি। এবং শুনি সেটা হচ্ছে তারা কি নিয়ে কাজ করে চলেছেন, তাদের প্রতিষ্ঠিত হওয়া ঠিক কোন পথে। আর আজকের দুই হুজুরের গপ্পতে যে অতিথিকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, তিনি হচ্ছেন তন্ময় ভট্টাচার্য। এসো তার সঙ্গে আমরা আলাপ করে নমস্কার। নিই। তন্ময় হচ্ছে একজন কবি এবং লেখক। তার বিভিন্ন কবিতা, বিভিন্ন গদ্য আমরা বিভিন্ন পত্র, পত্রিকা এবং বইতে দেখতে পাই। এবং যেটা আমার মনে হয় যে বাকিদের থেকে তোমার লেখাটা যেখানে আলাদা তন্ময়, সেটা আমার মনে হয় তোমার প্রত্যেকটা কবিতা শুধুমাত্র আবেগ আর ভাষা নয়, তার মধ্যে ভীষণভাবে অধ্যয়ন, ভীষণভাবে একটা বিষয় নিয়ে চর্চা এইটা আছে একটা, এবং এটা গবেষণা, যেটা সব থেকে বড় কথা। তো তোমার মানে পড়াশোনাটা কি নিয়ে সেটা আগে জানতে চাইবো তোমার থেকে। স্কুলের পরে আমার পড়াশোনা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল আচ্ছা। ইঞ্জিনিয়ারিং, মানে এই লেখালেখির জগতের থেকে সম্পূর্ণই আলাদা একটা জগৎ। একদম, তারপরে ইঞ্জিনিয়ারিং শুনে হ্যাঁ, সেটাই আমার এবং প্রথম মনে তারপর হলো। ওই ইঞ্জিনিয়ারিং এর সময় ওভারল্যাপ, এবং তারপর ধীরে ধীরে পুরোপুরি এই জগতেই প্রবেশ। কিন্তু তোমার যে লেখাগুলো যদি পরপর কেউ পড়েন, সেখানে কিন্তু ইতিহাসের একটা বেশ বড় প্রভাব আছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো সেইটা কি মানে তোমার ইতিহাসের প্রতি কোনো আকর্ষণ থেকে, নাকি লেখার প্রয়োজনে ইতিহাসটা পড়া? না, ইতিহাসের প্রতি আকর্ষণ, মানে ভাষা, ইতিহাস এবং লোক সংস্কৃতি, এই বিষয়গুলোর উপর আমার আকর্ষণই আছে। এবং সাহিত্য বা ইতিহাসের প্রতি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, হুম মানে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির হুম ডিগ্রি নেই, হুম। কিন্তু আমার মনে হয় নিজের চর্চা এবং নিজস্ব অধ্যয়ন দিয়েও কিছুটা পর্যায় পর্যন্ত পৌঁছানো যায়। কাজেই আমার যে ভালোবাসা, সেটাকে আমি স্ব-উদ্যোগে নিজের চর্চা দিয়ে ছোঁয়ার, পাওয়ার এবং প্রতিনিয়ত যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে হয়, হুম। সেটা আমি বাইরে হয়তো খানিকটা ছড়িয়ে প্রতি মুহূর্তে শিখতে শিখতে এগোচ্ছি, এবং সেই সঙ্গে কাজও চলছে। তোমার যে গবেষণামূলক গদ্যগুলো রয়েছে সেগুলোর কথায় তো যাবই, তার আগে তোমার কবিতার কথায় আসি। অবাং মনস্গোচর তোমার একটি কবিতার সংকলন, সংকলন নয়, কবিতার তো বই। কবিতার বই। এবং তুমি দেখছে অনেকগুলো কবিতার বই তুমি আজকে এনেছো। এগুলো বোধহয় কবিতার, এগুলো না, কি কবিতা? ওই দুটো কবিতা। এই দুটো কবিতার, অবাং মনস্গোচর এবং বাংলার ব্রত, এই যে দুটো বই আমরা দেখতে পাচ্ছি, এই বাংলার ব্রতয় কিন্তু চতুর্দশপদী অনেকগুলো কবিতা রয়েছে, তাই তো? এবং এগুলো কি প্রত্যেকটা বাংলার ব্রত কথা নিয়ে? না, কবিতাগুলোর নামকরণ 12টা কবিতা আছে। আচ্ছা। প্রতিটা নামেরই অস্তিত্ব রয়েছে, মানে এক একটা ব্রতর নামে এক একটা কবিতা। তবে কবিতাগুলো যে ব্রতকে নির্দেশ করছে তা না, মোটামুটি প্রত্যেকটা ব্রতর পেছনে তো কিছু কামনা বা চাওয়া থাকে এবং পালনীয় থাকে, তার সারাংশটা নিয়ে নিজের মতো করে লেখা, মানে আমার ব্রত কবিতাগুলো নির্দেশ নয়। পড়তে পড়তে যেটা খুব মনে হচ্ছিল যে নারী মনস্তত্ত্ব, মানে এই ব্রতগুলোর সঙ্গে যেভাবে জড়িত, সেটা খুব তোমার কবিতার মধ্যে কোথাও ফুটে উঠেছে। সেটা নিয়ে তুমি কি বলবে? না, দেখুন, এই যে বাংলার ব্রত কবিতাগুলো লেখার যে ভাবনা, সেটার মাথায় আসার সময় বা তার আগে আমার অন্য একটা বই বেরিয়েছিল, না যাইও জমের দুয়ার বলে, হুম যেটা হচ্ছে ভাইফোঁটা নিয়ে বই। ভাইফোঁটার বিভিন্ন লৌকিক মন্ত্র, হুম। জেলাভেদে কিভাবে মন্ত্র পরিবর্তিত হয়, মন্ত্র বা ছড়া, আচ্ছা। সেগুলো নিয়ে একটা সংকলন কাজ। সেই কাজটা করার সময়, ভাইফোঁটাও তো এক অর্থে একটা ব্রতই, হুম সেই কাজটা করার সময় আমি আরো অন্যান্য ব্রতর সংস্পর্শে এসেছি। এবং ভাইফোঁটায় নারী মন যেহেতু খুব কাছ থেকে গবেষণার সূত্রেই বোঝার, দেখার চেষ্টা করেছি, সেই সূত্রে বাকি ব্রতগুলোর সঙ্গেও ইন্টারাকশন হয়েছে। সেখান থেকেই আস্তে আস্তে বোঝা গেছে যে এই যে বাংলার মূলত গ্রামে গ্রামান্তরে আজ থেকে 300 400 500 বছর আগে এই যে ব্রতগুলোর উদ্ভব, তার মূল যারা কর্তা ছিলেন, হুম। তারা ছিলেন গায়ের বধূরা, বাংলার বধূরা, নারীরা, বিবাহিতা বা অবিবাহিতা। এই যে তাদের যে দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া, কামনা, এইগুলোকে তারা কোথাও একটা প্লেস করার চেষ্টা করতেন হুম। ঈশ্বরের কাছে বা কারোর কাছে। তার মাধ্যম ছিল ব্রতগুলো। বেশ। কাজেই সেইভাবেই এখন যদি আমি ব্রত নিয়ে কিছু একটা লিখি, আমার যদি নারী মন বা
তারা কিভাবে ভাবতেন, কোন সাইকোলজির থেকে তারা ওই কাজটা করতে চেয়েছিলেন, বা ওই চাওয়াটা তাদের কোন জায়গার থেকে জন্মাচ্ছে, আমরা সেটা একটু যদি আমি ছোট্ট করে ওখান থেকে কিছু। হ্যাঁ, সেটা যদি আমি বোঝার চেষ্টা না করি, মানে হ্যাঁ। সেটা কিন্তু আমার কথা না, কথাটা তাদেরই। হুম। আমি তাদের হয়ে হয়তো প্রেজেন্ট করছি। গোলা ভর্তি হবে ধান, পাত পড়বে উঠোনে সবার, ধন্য ধন্য লোকমুখে উদয়াস্ত কত আশীর্বাদ। বাছারা স্কুলে যাবে, গায়ে উঠবে গহনা নতুন, রক্তশূন্য বধূটিকে ঘিরে ধরছে এসবই আহ্লাদ। মাঠে যে রয়েছে নাম নিতে মানা, সারাটা বছর কি হাড় খাটুনি সেরে নিশ্চিন্ত হয়েছে তবে ঘাম। বধূটি সরিয়ে রাখে হাড়ি থেকে দুমুঠো গড়াস, কোন এক দেবীকে ভাবে লেপে পুঁছে যত্নে খাওয়ালাম। এবারে ফসল ভালো, মন ভালো, মহিমা ব্রতের, উপযুক্ত দাম পেলে যাওয়া যাবে বেড়াতে কোথাও। বধূটি এসবও ভাবে, ভেবে ভেবে সন্ধ্যা লেগে যায়। শাঁখের আওয়াজে ভাঙে ঘোর, বাজে আলতা দুটি পাও। শখেটো ব্রহ্মাণ্ড নাচে, কতটুকু সত্যি ঘটেটার। দেবীর মাহাত্ম্যে তবু ধানী জ্যোৎস্না ফুটেছে অপার। বাহ! মানে সত্যি কথাই তুমি যেটা বলছিলে, মানে এই যে প্রত্যেকটা ব্রতর সঙ্গে যেভাবে এই নারীদের তাদের মনের ইচ্ছা এবং তাদের যে ভেতরকার কথা কথা সেটা একদম বাইরে আনা আমার কাজ। এগুলো কিন্তু আমার কথা, বা আমি যে এগুলোকে সমর্থন করছি, এই দুটো এক নাও হতে পারে। হ্যাঁ। আর অবাং মনস্কচরের যে কবিতাগুলো, সেইগুলো মানে তার থিমটা কি? কোনো থিম না লিস্ট কি? না না, একদমই না। বিভিন্ন সময়ে লেখা কবিতা একত্রে এনে একটা বই। বেশ, তবে এখান থেকে তবুও একটু তার কিছু মধ্যেও শোনাও তাহলে, একটু শুনি। একটা কবিতার মধ্যে তো একটা নির্দিষ্ট যোগসূত্র থাকে। হুম। রামপ্রসাদের পথে সসংকোচে দাঁড়ালেন শিব, বুড়ো তিনি, বৌদ্ধ উত্তরাধিকার। চরকের গান এখনো বাতাসে ভাসে, ভক্তের অভাবে ফিরে যায়। ওই শাক্ত ছেলেটির পড়েছে আমার দিকে চোখ, আপ্রাণ ভাবেন তিনি, বাবা ডাক। ও রামপ্রসাদ, আমিও সম্পর্কে তোর মায়ের প্রণয় ভিক্ষু হই। কবিতার কথা তো বললাম এতক্ষণ ধরে, এবারে একটু গদ্যের কথায় আসি, যে না যাইও জমের দুয়ার। হুম, তুমি বলছিলে যে ভাইফোঁটার পুরো বইটাই ভাইফোঁটার ওপর। হ্যাঁ। এবং আমার জানা মতে বাংলায় বা ইংরাজিতে বা সংস্কৃতেও মানে ভাইফোঁটা নিয়ে এরকম মানে শুধুমাত্র আমি একটা কথাই বলেছি এখন হুম। অবধি, সেটা হচ্ছে মন্ত্রের। তাছাড়া আরো বিভিন্ন অধ্যায় ভাইফোঁটা, মেলা, রবীন্দ্রনাথের ভাইফোঁটা, বা বেদে পুরাণে বা আমাদের লোক সংস্কৃতিতে ভাইফোঁটার কি ইতিহাস ঐতিহ্য, সামগ্রিকভাবে পুরোটাই আমার সাধ্যমতো ধরার চেষ্টা করেছি একটা বইয়ে। ফলে এবং তবে তার মূল কেন্দ্র অবশ্যই 26 বা 27টা মন্ত্র বৈচিত্র্য। আচ্ছা। আমরা যে পরিচিত, যে ছড়ার সঙ্গে পরিচিত, ওই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে হুম। ফোঁটা। এই যে এটার মধ্যে একটা কলকাতাইয়া গত বা ছাপ মিশে গেছে, হুম। কিন্তু মূলত পূর্ববঙ্গের, বর্তমান বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে এই মন্ত্রের মূল বক্তব্য এক, কিন্তু স্থানীয় উচ্চারণ, স্থানীয় আমরা বৈশিষ্ট্য, ডায়ালেক্ট বলি, ডায়ালেক্ট ডায়ালেক্ট বদলাচ্ছে, এবং স্থানীয় বিভিন্ন বিষয়। এখানে যেমন একটা মন্ত্র বৈচিত্র্য আছে নিম খাওয়ার কথা, এর সাথে নিমে তুলনা করে, ওখানে অন্যান্য বিভিন্ন ফলের সাথে তুলনা করছে। আচ্ছা। কোথাও এই প্রার্থনা করছে যে ভাই যেন বাঘের মুখে না পড়ে, মানে বোঝা যাচ্ছে যে সেই স্থানে যেখানে বাঘের বাঘের প্রাদুর্ভাব। ভয় আছে। এরকম বিভিন্ন বিষয় আশয় নিয়ে মানে জায়গার এটা সঙ্গে খুব জায়গায় ইন্টারেস্টিং বদলে ব্যাপার, যাচ্ছে। ব্রতগুলো কিরকম জায়গা অনুযায়ী একদম। সেখানকার পরিবেশ মানুষ তার পরিস্থিতি নিজের সবকিছু। চারপাশটাকে নিয়ে ব্রতর মন্ত্রগুলো নিজের মতো করে মানে গড়ে ব্রতগুলো তো একদমই আমাদের জীবন থেকে লৌকিক, উঠে হ্যাঁ, আসা লৌকিক একদমই ব্রতগুলো। লৌকিক। আচ্ছা, তোমার এই যে ব্রতগুলোর প্রতি কোথাও আমার মনে হচ্ছিল কোথাও তুমি সে খেদাই বাবার বিষ্ণুপুরে চলে যাচ্ছ, খেদাই বাবার থানে যে না, মেলা, চাক দেয়, চাক দেয়। চাকদায়, ওইখানে চলে যাচ্ছ। তারপরে তোমার এখানে বাংলার ব্রতগুলো নিয়ে তো তুমি বলছোই, ভাইফোঁটা। মানে এই ব্রতগুলোর প্রতি আলাদা করে তোমার মানে একটা ওই ভাইফোঁটার কাজটা করতে গিয়ে এতগুলো ব্রতর মধ্যে দিয়ে তোমার না না মনে না, হলো যে খেলাই এগুলো দেখি। ব্যাপারটা ওটা একটা লোকাচার, লোক উৎসব, ওইটা আছে যেমন। তারপর ঘোষপাড়ায় আছে একটা কর্তা ভজাদের বার্ষিক উৎসব হয় না। হুম। হুম। এগুলোকে আমি মানে ব্যক্তির থেকে আলাদা করে দেখতে পছন্দ করি। ব্যক্তি আমি আর কর্মী আমি দুটো আলাদা। দুটো আলাদা। আমি
যখন কাজ করছি, আমি যখন ওই খেদাই বাবার থানায় যাচ্ছি বা ঘোষপাড়ায় যাচ্ছি, আমি একজন অবজারভার হিসাবে যাচ্ছি। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছি যে আমার বাংলার বিশাল সংখ্যক মানুষ যে জিনিসটাকে বিশ্বাস করে, সেটাকে আমি বিশ্বাস করি না হয়তো, কিন্তু হ্যাঁ, তাদের বুঝতে বিশ্বাসটাকে আমি পেরেছি। দেখতে চাইছি, তাদের বিশ্বাসটাকে আমি সম্মান জানাচ্ছি। ঠিক, আমি বুঝতে চাইছি কোন সাইকোলজির থেকে তারা, তারা বিশ্বাস হ্যাঁ, করছে এবং সেই মনোভাব। তারা হচ্ছেন আমাদের বাংলার যে আবহমান ঐতিহ্য বা লোকাচার, তার একটা বড় অংশ। ফলে তাদের মধ্যে দিয়ে আমি আমার বাংলার ইতিহাসে পৌঁছাতে চাইছি। আচ্ছা, তুমি যে বাংলার ইতিহাস বললে, সেখান থেকে এবার আসি ইতিহাসের পথ ধরে বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে। এটা তোমার যে গবেষণামূলক কাজগুলো রয়েছে তার মধ্যে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে, এবং যে সময়ে তুমি এই বইটি লিখেছো সেই সময় তোমার বয়স বেশ কম, হ্যাঁ, বেশ কম। তো এটা মাথায় এলো কি করে? তুমি তো এদিকে তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, তার সঙ্গে পাশাপাশি বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে, মানে দুটো কিভাবে এক জায়গায় এলো? এই কাজটা যখন শুরু করেছিলাম তখন আমার বয়স ছিল 21 বছর, হুম। এবং সবে কলেজ শেষ হয়েছে এবং এই কাজটা শুরু করেছিলাম। তা না, মানে আমি তখন ভেবে দেখলাম যে আমি যে জায়গায় জন্মেছি, আমি বেলঘরিয়ার বাসিন্দা, হুম। আমার জন্ম ওখানে। আমি যে জায়গায় জন্মেছি, যে জায়গায় বড় হচ্ছি, মানে সেই জায়গার কোনো ইতিহাস তো সহজলভ্য নাই। স্থানীয় লাইব্রেরিগুলোতে গিয়ে দেখেছি তারা কিছু সুভেনির, ম্যাগাজিন ইত্যাদিতে প্রবন্ধ এগিয়ে দিতেন, কিন্তু সেগুলো অসম্পূর্ণ। ফলে আমার নিজের ভেতরেই একটা তাগিদ দেখা দিল যে আমি যেখানে জন্মেছি সেই জায়গার জন্য কিছু করা আমারও কর্তব্য। এবং কি করতে পারি, আমি যেহেতু লিখতে পারি, এই পথটাই বেছে নিয়েছি। সেই জায়গা থেকেই আমার প্রথম বইও সেটা 2016 সালে বেরোয়, তখন আমার 22 বছর বয়স ছিল। এই বেলঘরিয়ার ইতিহাস সন্ধানে, বেলঘরিয়া নিয়ে তো প্রথম বই, এবং এর জন্য স্থানীয় বিভিন্ন মানুষের সাথে ইন্টারাক্ট করতে হয়েছে। ক্ষেত্র সমীক্ষা যে জিনিসটা বলে, হ্যাঁ, সেই হ্যাঁ। জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সময় আমি যে সমস্ত মানুষদের পেয়েছিলাম, তারা হয়তো বিগত শতাব্দীর 20-এর দশকে, 30-এর দশকে হুম। জন্মগ্রহণ করেছিলেন, তাদের অনেকেই এখন আর নেই। হুম। ফলে আমি যদি এই বয়সে এসে দাঁড়িয়ে কাজটা করতে যেতাম, একটা জেনারেশনকে পেতাম না। পেতে না, ঠিকই। ফলে সব কিন্তু মিলিয়ে তোমার বয়সের তুলনায় একটা খুব বড় কাজ, এবং যদি আমি খুব ভুল না হই, এখনো পর্যন্ত কিন্তু বেলঘরিয়ার ইতিহাসের প্রামাণ্য বই তোমার বইটা বাদে বোধহয় আর না, নেই। মানে আর বেরোবে একদম সম্পূর্ণ ইতিহাসটা যেখানে আমরা পাই। ইতিহাস সম্পূর্ণ তো কোনো আঞ্চলিক হুম। ইতিহাসই সম্পূর্ণ হয় না। এবং এটা মজারও, এই বইটা ধরুন 16 সালে বেরিয়েছিল, তারপর পরিবর্ধিত আকারে 21-এ বেরিয়েছে। হুম। তারপরও বিভিন্ন রকম কাজ করতে করতে কখন কোথা থেকে কি ইতিহাস উঠে আসে, সেটা কোনোভাবেই বলা যায় না। दिव्यांग कौन होता है? वो जो अपने पैरों पर खड़ा होता है, वो जिसका विजन पूरी दुनिया देखती है, वो जिसकी दौड़ कोई रोक नहीं सकता, जिसकी उड़ान कोई बांध नहीं सकता। और हां, दिव्यांग वो है जिसे अब कोई विकलांग नहीं बुलाता है, वो जिसके लिए प्रधानमंत्री नरेंद्र मोदी देश को सुगम्य बना रहे हैं, ताकि विकसित भारत में हो हम सब भी हिस्सेदार। 21वीं सदी में भारत की अर्थव्यवस्था में दिव्यांग जनों के कौशल को, उनकी प्रोडक्टिविटी को राष्ट्र के विकास में अधिक से अधिक हिस्सेदार होना जरूरी है। सुगम्य भारत अभियान के 9 साल, समावेश, सम्मान, सशक्तिकरण। আঞ্চলিক ইতিহাস কেউ তো নথিভুক্ত করে রাখেনি। এই যে গঙ্গা তীরবর্তী জনপদ, হ্যাঁ। এবং গঙ্গা তীরবর্তী মানে ওই পুরো গঙ্গার এটা নিয়ে নয়, ত্রিবেণী উত্তর থেকে চব্বিশ পরগনা এবং হুগলি জেলার, তাই তো? এবং তোমার বইটাতে খুব সুন্দর করে বেশ লেখাও রয়েছে আর কি, যে আহ উত্তর 24 পরগনা এবং হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ। তা এই এই যে মানে বেলঘরিয়ার কাজটা করতে করতেই কি এই কাজটাতে আসা? না, বেলঘরিয়ার কাজটা করার সময় কোথাও একটা হয়তো নিজের কাছেই চ্যালেঞ্জ ছিল যে আমি তো বেলঘরিয়ায় থাকি, হ্যাঁ। আমার এখানে আমার বড় হওয়া, আমার ঘরের কাছের জনপদ নিয়ে লেখা তো সহজ, কিন্তু যদি আমি একটু বড় জায়গায় দেখতে চাই, একটা জেলায় ছড়িয়ে যাই, তখন কাজটা কিরকম হবে। তারপর ভাবতে ভাবতে যে দেখা গেল, আমি মাঝে অন্য একটা কাজ শুরু করেছিলাম যে ঘাট নিয়ে, ঘাট নিয়ে। উত্তর 24 পরগনার ঘাট। পরে কাজটা খানিকটা এগিয়ে কিছু কারণবশত থামিয়ে দিই।
তারপর এই যে কাজটা শুরু হওয়া, শুধু এবং বাংলার কাব্য এবং মানচিত্রে বইটার পুরো কিভাবে নামেই আমি স্পষ্ট করে দিয়েছি, হ্যাঁ বাংলার কাব্য ও মানচিত্রে উত্তর 24 পরগনা ও হুগলি জেলার গঙ্গা তীরবর্তী জনপদ। আমার এলিমেন্ট হিসাবে একদিকে আছে কাব্য মানে পুঁথি, হুম আরেকদিকে আছে ইউরোপীয়দের আঁকা মানচিত্র, বাহ, নদী যাদের কোনোদিন একা হতে দেয়নি, বাহ, উৎসর্গ। উৎসর্গ। আর এই বইটার ক্ষেত্রে সময়কাল নিয়েছি 1495 থেকে 1873। হ্যাঁ এই সময়ের মধ্যে বিভিন্ন বাংলা কাব্যে আমাদের এই গঙ্গা তীরবর্তী যে জনপদগুলো সেগুলোর নামোল্লেখ এসছে, এবং কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কাব্যে তার গুরুত্ব বদলেছে, তার প্রেজেন্টেশন বদলেছে। এবং একই সঙ্গে আমি প্যারালালি দেখছি মানচিত্রগুলো, কাব্য বা পুঁথি যেখানে এই হ্যাঁ, বইয়ে তোমার এই বইটাতে হ্যাঁ অনেকগুলো পুঁথির পুঁথির ছবি আছে, ছবি যেগুলো রয়েছে, আমাদের দেখছি আছে তাই আমি। বিভিন্ন পুঁথিশালার থেকে পুঁথিগুলো আমি সংগ্রহ করেছি ঘুরে ঘুরে। যাই হোক, এবং কাব্য যেখানে বাঙালির দৃষ্টিভঙ্গি তুলে ধরছে, সেখানে মানচিত্র তুলে ধরছে ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি। সাহেবরা, ধরুন আপনি পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, ওলন্দাজ, এই যে বিভিন্ন, ওলন্দাজি ডাচ, আমাদের ড্যানিশ, হুম। শ্রীরামপুরের, এই যে বিভিন্ন জাতিরা এসেছিল, তারা নিজেদের প্রয়োজনের জন্য বিভিন্ন মানচিত্র এঁকেছিল। হুম এবং তাদের মূল, যেহেতু তারা যেত একসময় হুগলি সপ্তগ্রাম অব্দি, ফলে আমি যে জেলার অংশটা নিয়ে কাজ করেছি, হুগলি আর উত্তর 24 পরগনা, তার সেই দুটো কভার করতো তাদের যাত্রাপথে, ফলে তাদের মানচিত্র এই দুই পারের জনপদ খুব স্বাভাবিকভাবেই ধরা দিয়েছে। ফলে আমি যখন তুলনা করছি যে কাব্যে উত্তর থেকে দক্ষিণে আসতেন, মূলত বর্ধমান থেকেই অনেকে যাত্রা শুরু করতেন, চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল বা অন্যান্য কাব্যে, কিন্তু আমি ধরেছি কাব্যে ত্রিবেণী থেকে কলকাতা পর্যন্ত পথ। কেন? কারণ আমি যদি এই অংশটা নেই, তাহলে এই অংশে কাব্য আর মানচিত্রে দুটো কমন পড়ছে, ফলে আমার তুলনা করা সহজ হচ্ছে। তুলনা করে দেখছি যে বাঙালির দৃষ্টিভঙ্গি কেমন এবং একজন ইউরোপিয়ানের দৃষ্টিভঙ্গি কেমন। এবং একই প্রায় কাছাকাছি সময়েই একটা পুঁথিতে কিভাবে ধরা দিচ্ছে কোনো জায়গা এবং মানচিত্রে কিভাবে ধরা দিচ্ছে, প্রায় 4 শতাব্দী ছড়ানো কাজটা, এক একটা শতাব্দীতে সময়ের সঙ্গে সঙ্গে কোন জনপদগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে, কোন জনপদ তার গুরুত্ব হারিয়ে ইতিহাসের গর্ভে তলিয়ে ঠিক যাচ্ছে, ঠিক। আবার নতুন করে কোন জনপদ। এই জন্য এই সামগ্রিকভাবে পুরোটাতেই যুগে বা প্রথম দিকের এই কাব্য বা মানচিত্রের এই জায়গাগুলোয়, মানে 16 শতাব্দীর দিকে যেমন সপ্তগ্রাম, হুগলি, এই জায়গাগুলো যেরকম গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে শেষের দিকে এসে গুরুত্বের পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছে কলকাতা। কলকাতা। ফলে এই যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে চেঞ্জ এবং মধ্যবর্তী বিভিন্ন জায়গার বৈশিষ্ট্য, এই পুরো মানে ব্যাপারটা আমি ধরার কলকাতার আশেপাশে আরো অনেক উন্নত গ্রাম বা শহর হ্যাঁ। সেই সময় কিন্তু ছিল, কিন্তু মানে একটা জায়গার ইয়েতেই কলকাতাটা সামনে চলে এসেছে আমি সেসব এই দিক বইয়ে থেকে। ভূমিকাতেও আমার সেইটাই হয়েছে, আমাদের ইতিহাস চর্চার অনেকটাই তো কলকাতা কেন্দ্রিক, ফলে কলকাতা নিয়ে যতটা চর্চা হয়, হুম। কলকাতার আশেপাশেও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেগুলো, এবং এই যে বললাম হুগলি সপ্তগ্রাম হ্যাঁ। এক সময় ছিল আন্তর্জাতিক বন্দর, কারণ আন্তর্জাতিক বন্দর। হ্যাঁ বন্দর, এবং বিভিন্ন আন্তর্জাতিক মানচিত্রে আর কোনো কিচ্ছুর চিহ্ন না থাকলেও সপ্তগ্রামের উল্লেখ ছিল, কলকাতার তো প্রসঙ্গই নেই। আন্তর্জাতিক বন্দর কথাটা যখন বললে, আহ আমার হঠাৎ আন্তর্জাতিক বিমানবন্দরের কথা যেটা মনে পড়লো, যে আমাদের দমদমে যেটা আছে আন্তর্জাতিক বিমানবন্দর, আমরা সবাই জানি। এবং তোমার লেখাতেই যেটা পড়েছি যে দমদম আন্তর্জাতিক বিমানবন্দর এখন যেটা, সেইটা ধরো, এবারে তোমার যে লেখাটা একটা দেখছিলাম আমি, সেইখানে তুমি আবার আরেকটা বিমানবন্দরের কথা বলেছো, যেটা একসময় যেখান থেকে বিমান উঠতো। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে, এটা আমার কয়েকদিন আগে একটা বড় প্রবন্ধ লিখেছি, হ্যাঁ এবং এই বিষয়টা নিয়ে বাংলা বা ইংরেজিতে প্রথম প্রবন্ধ বোধহয় আমারই, কারণ এই ব্যাপারটা একেবারেই অনালোচিত ছিল। আমি কিছু ডকুমেন্ট ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে আমার হাতে আসে, সেটা হচ্ছে দমদম তো ছিল স্থল বিমানবন্দর, হুম মানে এখন আমরা যে বিমান দেখি, তার পাশাপাশি বালিতে, হুম মানে হাওড়া জেলার একেবারে উত্তরতম জনপদ বালিতে, এখন যেটা বালি ব্রিজ, উইলিংডন ব্রিজ নাম ছিল, বালি ব্রিজের ওখানে ছিল একটা জল বিমানবন্দর। সেগুলোকে জল বিমানকে বলা হতো সিপ্লেন বা ফ্লাইং বেস। সি প্লেন। আচ্ছা, সেই বিমানগুলো ল্যান্ড করতো জলের ওপর, তাই? ফলে বিমানগুলো
উইলিংডন ব্রিজ বা বালি ব্রিজের ওপর দিয়ে এসে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে গঙ্গার বুকের ওপর ল্যান্ড করত এটা কোন সময়কার কথা বলছি। এবং এই বিমানগুলো শুধুমাত্র কিছু কিছু চিঠিপত্রে এয়ারমেল ছিল, এমনকি যাত্রীবাহী বিমানও ছিল। এটা একটা ইম্পেরিয়াল এয়ারওয়েজ বলে একটা ব্রিটিশ বিমান সংস্থা ছিল, তাদের তত্ত্বাবধানে এটা বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয় এবং 1940 থেকে বিওএসি ব্রিটিশেরই তারা এই পরিষেবাটা শুরু করে। ওই ইম্পেরিয়াল এয়ারওয়েজের অধীনে পরিষেবাটা শুরু হয় 1938 খ্রিস্টাব্দে আর বন্ধ হয় 1949-এর আগস্টে। ফলে আচ্ছা, তার প্রায় মানে 11 বেশ বছর স্বাধীন ধরে হওয়ার মোটামুটি পরে। বছরের মধ্যেই ওটা আর আমরা দেখতে পাইনি না, আর কি, ফলে ব্রিটিশরা প্রায় চলে যাওয়ার 11 পর। বছর প্যারালালি দমদম বিমানবন্দর এবং এই যে এটাকেও কলকাতা প্লেন যেটা তুমি প্লেন বেস বালিতে। আরেকটা জিনিস আমাদের আসলে এবং এই অনুষ্ঠানের প্রসঙ্গে সময়টা, হ্যাঁ হ্যাঁ, বলো। এই প্রসঙ্গে আরেকটা কথা হুম। বলে রাখি যে এই সিপ্লেন বেস ব্যাপারটা পুরোটাই ইতিহাসের গর্ভে তলিয়ে গেছে, এখন সেখানে অস্তিত্বও নেই, কারণ 1949 সালে বন্ধ হয়ে গেছে, প্লাস বাংলা ভাষাতেও খুব বেশি চর্চিত হয়নি। ফলে আমাকে বিভিন্ন ইউরোপের এবং আমেরিকার লাইব্রেরিগুলোতে মেল করে ডকুমেন্ট আনিয়ে তারা তারপর তোমার সঙ্গে সহযোগিতা করেছেন হ্যাঁ সম্পূর্ণভাবে? করেছেন, বাহ। অনেকেই করেছেন। ব্রিটিশ লাইব্রেরি বা ব্রিটিশ এয়ারোস্পেস লাইব্রেরি। বিদেশের যে লাইব্রেরিগুলো, তুমি যদি গবেষণার জন্য তাদের কাছে সাহায্য চাও, তারা কিন্তু ফেরান না, না, তারা ফেরান কিন্তু না, এবং তারা প্রত্যেকে বেস্ট অফ লাক জানিয়েছেন বাহ রিসার্চের জন্য। বাহ। তারা প্রয়োজনে আমি পাতা বলে দিলে, ডকুমেন্ট বলে দিলে স্ক্যান করে বই অনেকটা পরের পাঠিয়েছেন। দিকে তো আমরা চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাইবো, সোনাই নদীর কথা একটা শুনছিলাম আমি তোমার কাছে, এই সোনাই নদীর কথাটা যদি একটু বলো। সোনাই নদী নিয়ে এই সম্প্রতি একটা পুজো সংখ্যায় হুম। আমার একটা বড় প্রবন্ধ বেরিয়েছে। সোনাই নদী ছিল গঙ্গার প্রায় সমান্তরালে বয়ে যাওয়া একটা নদী, যার উৎপত্তি ছিল ব্যারাকপুরের বর্তির বিল বলে একটা বিল আছে। বর্তির বিল, হ্যাঁ। বর্তির বিল থেকে সোনাই নদীর উৎপন্ন হতো এবং এসে পড়তো দমদমের কাছে বাগজোলা খালে। আচ্ছা। প্রায় 35 কিলোমিটার দৈর্ঘ্য ছিল। তা এই নদীটা সম্পর্কে খুব একটা সরকারি ডকুমেন্ট বা পুরনো মানচিত্রে কিছুই পাওয়া যায় পাওয়া না। যায় না। বিভিন্ন আন্দাজ বা অনুমান জুড়ে জুড়ে কাজ করতে হয়। তার কারণ আমি যেটা খুঁজে আমার যেটা ধারণা, প্রায় 300 বছর আগে 1737-এর সাইক্লোন একটা বিশাল হয়েছিল কলকাতায়। সেই সময় নদীটার অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হয় নদীটা। আচ্ছা। তারপর ধীরে ধীরে বিভিন্ন সময়ে কমতে 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 19 শতকের শেষ বা 20 শতকের গোড়ার দিকে নদীটা প্রায় তার অস্তিত্ব হারায় এবং নদীর বুকে বিভিন্ন জায়গা বুজিয়ে বাড়িঘরদোর ইত্যাদি তৈরি হয়ে যায়। সোনাই আর নোয়াই এই দুটো নদী একসঙ্গে নাম উল্লিখিত হতো। নোয়াই এখনো আছে, নোয়াই খাল হিসাবে নোয়াই খাল হিসেবে। এয়ারপোর্টের পাশ দিয়ে মধ্যমগ্রাম দিয়ে আসতো, কিন্তু সোনাই পুরো হারিয়ে গেছে এবং সেইটা নিয়ে আন্দোলনও হয়েছিল। সোনাই নদীর হাইকোর্ট তোমার রায় লেখায় দিয়েছে। আমরা সোনাইকে আবার খুঁজে পাবো এবং আমাদের বন্ধুদেরকে আমরা বলবো আজকের এই যে পুরো সময়টা, মানে ওর এত বই, এত গবেষণা, সব থেকে বড় কথা আমি প্রথমেই বলেছিলাম যে ওর কবিতা মানে কিন্তু শুধুমাত্র আবেগ আর ভাষা নয়, ওর কবিতা মানে কোনো একটা অধীত বিষয় নিয়ে যেটার মধ্যে অধ্যয়ন থাকে, গবেষণা থাকে, ওর লেখাগুলোর মধ্যে কিন্তু সেইটা ভীষণভাবে থাকে। এবং চলতে থাকুক তোমার গবেষণা তন্ময়, এবং তার সঙ্গে তুমি অনেক বই আরো লিখতে থাকো এবং সেই বইগুলো আমাদের যে তরুণ বন্ধুরা রয়েছে ক্যামেরার ওপারে তারাও পড়ুক, এটাই আমরা চাইবো। যে তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, আর শুভেচ্ছা রইলো আমাদের বন্ধুদের জন্য। খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কলকাতা দূরদর্শনে ইউথ আড্ডা। ধন্যবাদ। নমস্কার।